নমস্কার শ্রোতি দর্শকবৃন্দ, আরও একবার চলে এসেছি আপনাদের সামনে। তবে আজকে আমরা আলোচনায় মাতব পুজো সংক্রান্ত আলোচনায়। চলছে আমাদের শ্রেষ্ঠ যে উৎসব শারদোৎসব, আমরা তার মধ্যেই রয়েছে এখন বলা যায়। আমরা সেই সংক্রান্ত আজকে কিছু আলোচনা করব। আগেও একটা পর্বে এই সংক্রান্ত আলোচনা হয়েছে, তাতে বিভিন্ন ধরনের আলোচনা উঠে এসেছিল। আমরা পরবর্তীকালে আরও কিছু অনুষ্ঠান রাখছি যেখানে গান, আবৃত্তি ইত্যাদি থাকবে। আজকের আলোচনাটা মূলত একটু তাত্ত্বিক দিক থেকে আমরা করার চেষ্টা করছি। দুর্গাপুজোর শুরু কখন থেকে, কিভাবে তার বিবর্তনগুলো হলো, আজকের দিনে সেই জায়গায় পৌঁছেছে, তার ভালো দিক খারাপ দিক ইত্যাদি এই সমস্ত বিষয় নিয়েই আজকে আমরা মূলত কথা বলবো। পরিচয় করে দিই, যিনি আজকে উপস্থিত হয়েছেন আমাদের অতিথি হিসেবে। আপনারা সবাই তাকে চেনেন, পরিচয় করে দেওয়ার অপেক্ষা রাখে না, তবু একটা নিয়ম বিধি থাকে। মাননীয় সর্বজিৎ যশ, ইতিহাসবিদ, আপনারা প্রত্যেকেই পরিচিত, তার মুখের সঙ্গে বর্ধমানের অতি পরিচিত মুখ। চলুন তাহলে আলোচনা শুরু করা যাক। এবার প্রথমেই জানাই শারদোৎসবের শুভেচ্ছা। তোমাকেও শুভেচ্ছা। একদম ভালো কাটুক পুজোটা, প্রত্যেকের ভালো কাটুক, প্রত্যেকের ভালো কাটুক, আনন্দে কাটুক, জীবনের স্বপ্নগুলো পূরণ হোক, এই আশা রাখবো। আচ্ছা, এবার আমরা বলেই দিলাম যে আজকে মূলত তাত্ত্বিক আলোচনা করব। আপনি যদি বাংলার পুজো নিয়ে একটু বলেন আর কি, বাংলার দুর্গাপুজো কোন সময় থেকে ঠিক শুরু হলো? আসলে বাংলার দুর্গাপুজো কোন সময় থেকে শুরু হলো এর তো কোনো লিখিত ইতিহাস নেই। বিভিন্ন দুর্গাপুজো যেগুলো বিভিন্ন অঞ্চলে আছে, এমনকি পশ্চিমবাংলা পূর্ব বাংলা দুটোর কথাই বলছি, দুদিকে বেশ কিছু প্রাচীন দুর্গাপুজো আছে। আরো একটা বিষয় হচ্ছে যে আমরা যে মাটির তলা থেকে যে সমস্ত মূর্তি বিভিন্ন সময় আবিষ্কার করেছি, তার মধ্যেও কিন্তু অসুরনাশিনী দুর্গার মূর্তি আমরা পেয়েছি। তার ফলে বুঝতে পারি যে যে সময়কার ইতিহাস আমাদের লেখা নেই, লিখিত ইতিহাস নেই, সেই সময়ও কিন্তু দুর্গাপুজোর প্রচলন ছিল। তাই সর্বপ্রাচীন ঠিক কোনটা সেইভাবে ঠিক মানে তুলে ধরা যায় না, নির্দিষ্ট করা যায় না। তবু বেশ কিছু প্রাচীন দুর্গাপুজো আছে। যেহেতু আমরা বর্ধমানের লোক, আমরা বলতে পারি যে আমাদের বর্ধমানে যেটা রয়েছে শ্যামারূপার গড়ে কাকসার জঙ্গলে যেটা যে দুর্গা, এটা কিন্তু প্রায় 1000 বছরের পুরাতন বলে স্বীকৃত। আমাদের বর্ধমান জেলাতে এটাই সব থেকে প্রাচীন নিদর্শন আমরা পাই। পাথরের মূর্তি, সেটা দীর্ঘদিন ধরেই পুজো হচ্ছে, মাঝে মূর্তির বদলও হয়েছে বলে জানা যায়। এছাড়া পরবর্তীকালে বিভিন্নভাবে বাংলার দুর্গাপুজো বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে হয়েছে। যেমন আমরা জানি যে পলাশীর যুদ্ধের পরে একটা দুর্গাপুজো করার একটা গুরুত্ব এসেছিল। যেমন নবকৃষ্ণদেব কলকাতার, যিনি আসলে এই পলাশীর যুদ্ধের একজন ষড়যন্ত্রী বলা যায়। শ্রাবণ রায়চৌধুরীর পরিবারকে ধ্বংস করার ক্ষেত্রে এই নবকৃষ্ণদেবের একটা বড় ভূমিকা ছিল। নবকৃষ্ণদেব ক্লাইভকে খুশি করবার জন্য কলকাতায় একটা দুর্গাপুজো করেছিলেন, সেটাও প্রায় 300 বছরের প্রাচীন। আবার একইভাবে আমরা সেই সময়তে কৃষ্ণনগরের মহারাজ কৃষ্ণচন্দ্র একটা পুজো করেছিলেন পলাশীর যুদ্ধে সিরাজের পরাজয়ের আনন্দে। এরা কিন্তু এইভাবে আমরা রেকর্ডেড এগুলো। এবং ঠিক সমসাময়িককালে আমরা জানি যে একটা যেটাকে 12 আড়ি পুজো বলি আমরা, গুপ্তিপাড়ায় প্রথম শুরু হয়েছিল। 12 জন বন্ধু মিলে একটি দুর্গা পুজো করেছিলেন। 12 ইয়ার্ড থেকে 12 আড়ি কথাটা এসেছে, 12 জন বন্ধু মিলে করেছিলেন। সেটাই প্রথম 12 আড়ি পুজো বলে ধরা হয়। এইভাবে বিভিন্ন সময় বিভিন্ন জন দুর্গার পুজো করেছেন। তবে মূলত আমার যেটা মনে হয়েছে, দুর্গা একটু উচ্চবিত্ত মানুষের পুজো ছিল, রাজা মহারাজাদের পুজো ছিল। যারা একটু ছোট ধরনের জমিদার ইত্যাদি হতেন, তারা সাধারণত সেই যুগে জগদ্ধাত্রী পুজো করতেন, একটু কম খরচা হতো। আবার যারা আর একটু কম হতেন, তারা কালী পুজো করতেন। এইভাবে স্ট্যাটাস অনুযায়ী পুজোটা, দুর্গা পুজোটা বড় পুজো, বড় বড় মানুষেরা করতেন। এই ধরনের একটা প্রবণতা ছিল। পরবর্তীকালে দুর্গাপুজো অনেক বেশি ছড়িয়ে পড়েছে, সাধারণ মানুষের মধ্যে এসেছে, এরকম একটা ঘটনা ঘটেছে। বাংলার প্রেক্ষিতে যদি বলা যায়, তাহলে মোটামুটি এই পুজোগুলো অনেক পুরাতন পুজো আর কি। যদি বর্ধমানে আসি, বাংলা থেকে বর্ধমানে আসি, যেহেতু আমরা বর্ধমানের মানুষ আর কি, বর্ধমানের এরকম পুরনো পুজো সম্পর্কে কোনো ধারণা যদি? বর্ধমানের পুরনো পুজো বলতে বললাম যেটা আমাদের
ইছাই ঘোষের দেউলের কাছে যে শ্যামারূপার গড়ে যেটা হয় সেটা প্রায় 1000 বছরের পুরাতন। এটা কিন্তু সাহিত্যিক তত্ত্ব থেকে অনুমান করা হয়, লিখিত তথ্য নেই কিন্তু। মানে লিখিত তথ্য বলতে একেবারে পাথুরে প্রমাণ যাকে বলি আমরা সেটা নেই, যেহেতু এটা মঙ্গল কাব্যের যুগে শুরু হয়েছে এবং যে সময়টার কথা বলা হচ্ছে সেন যুগের সময়, সেই সময়টি ধরি তাহলে 1000 বছরের প্রাচীন বটে পুজোটা। এছাড়া যেগুলো আমরা যেহেতু বর্ধমান শহরে থাকি, বর্ধমান রাজার শহর, বর্ধমানের যে পুরনো পুজোগুলো জানতে পারি তার মধ্যে রাজবংশের পুজোটাই, মানে যেগুলো এখনো হচ্ছে রাজাদের তৈরি করা পুজোগুলি প্রাচীন। রাজারা কিন্তু বর্ধমান শহরে দু রকমের দুর্গা পুজো প্রচলন করেছিলেন। একটা হচ্ছে নিজেদের বাড়ির পুজো, যেটা পটেশ্বরী দুর্গা, যেটা লক্ষ্মীনারায়ণ জিউ মন্দিরে হয়। আর আরেকটি হচ্ছে জনগণের জন্য, যেটা হচ্ছে সর্বমঙ্গলা, সাধারণের পুজো। এই দুরকম পুজো বর্ধমানের রাজার দ্বারা নিয়ন্ত্রিত হতো। পটেশ্বরীটা তাদের একদম পারিবারিক নিজস্ব পুজো। এই পটেশ্বরী নিয়ে বিভিন্ন রকম মত আছে, তবে আমি প্রণয়চাঁদ মহাতাবের সঙ্গে কথা বলেছিলাম এই পটেশ্বরী কি করে শুরু হলো, এই বাড়িটাই বা কি করে তৈরি হলো। ওনার যে বক্তব্য ছিল সেটা হচ্ছে যখন ঘনশ্যাম রায় যখন ট্যাক্স কালেকশনের দায়িত্ব পেলেন বর্তমানে কয়েকটি ছোট ছোট জায়গা, তখন তিনি প্রথম একটি অফিস হিসাবে লক্ষ্মীনারায়ণ জিউ মন্দিরের যে পুরনো বিল্ডিংটা তৈরি করেছিলেন, মানে গেট দিয়ে ঢুকে যে বিল্ডিং। পরবর্তীকালে যখন রাজা উপাধি পেলেন চিত্রসেন রায়, সেটা 1740 নাগাদ, তখন লক্ষ্মীনারায়ণ জিউ মন্দিরে, ততদিনে লক্ষ্মীনারায়ণ জিউ মন্দির তৈরি হয়ে গেছে এবং তাদের যে নিজস্ব পৈতৃক দেবতা, মানে কুলদেবী যাকে বলা হয়, চণ্ডিকা, সেটা একেবারে পাঞ্জাব থেকে তারা নিয়ে এসেছিলেন। খুব ইন্টারেস্টিং, সেটা একটা কাপড়ে মোড়া আছে, কাপড়ে বাঁধা আছে পুটুলির মতো, আজ পর্যন্ত কেউ খুলে দেখেনি তার মধ্যে কি আছে। ওদের বিশ্বাস যে চণ্ডিকা দেবী হচ্ছে একটা 8-9 বছরের বাচ্চা মেয়েকে যেমন হাত ছেড়ে দিলে হারিয়ে যায় রাস্তা, তেমন ওনাকেও যদি খুলে দেওয়া হয় তাহলে উনি বেরিয়ে রাজবাড়ি থেকে চলে যাবেন এবং রাজার ভাগ্য খারাপ হয়ে যাবে। তো ওটাকে খুলে দেখার কোনো রীতি ওদের নেই। সেই সঙ্গম রায় যখন এসেছিলেন 17দশ শতকে পাঞ্জাব থেকে, পাঞ্জাব মানে আজকের পাঞ্জাব নয়, পাকিস্তানের পাঞ্জাব, লাহোর থেকে এসেছিলেন। সেখান থেকে যখন তিনি এসেছিলেন, তিনি নিয়ে এসেছিলেন প্রথম বৈকুণ্ঠপুরে সেই লক্ষ্মীনারায়ণ চণ্ডিকা দেবী ছিলেন। তার পরবর্তীকালে তাকে এই লক্ষ্মীনারায়ণ জিউ মন্দির যখন তৈরি হয়, এবং অবশ্যই সেটা চিত্রসেনের আগে তৈরি হয়, এবং তখন এই মন্দিরে তাকে চণ্ডিকাকে নিয়ে আসা হয়। আজও চণ্ডিকা দেবী ওখানে পূজিত হন। চিত্রসেনের সময় চিত্রসেন তার স্ত্রীদের অনুরোধে এই নাকি পটেশ্বরী দেবীর পুজো শুরু করেন নিজের বাড়িতে। তখনও মাটির দেবীর পুজোর চলনটা খুব কম। আমরা জানি যে মৃন্ময়ী দেবী বাঁকুড়ার যেটা, সেটাই হচ্ছে প্রথম মাটির দেবী হিসাবে ধরা হয়। মাটির তৈরি দেবী তখন অতটা চালু হয়নি, সেই জন্য চিত্রসেন পটে দুর্গা শুরু করেছিলেন। আর একটা দুর্গা শুরু হয়েছিল যেটা হচ্ছে সর্বমঙ্গলা দেবী, যেটা পাথরের মূর্তি, যেটা একটা নির্দিষ্ট জায়গা থেকে পাওয়া গিয়েছিল চুনরিদের কাছ থেকে, সেটাকে তিনি ওই মন্দিরে স্থাপন করেছিলেন। এটা সাধারণ মানুষ পুজো দিতে আসতে পারত। তবে রাজবাড়ির যে পুজোটা, সেই পুজোটা কিন্তু সাধারণ মানুষ 4 দিন নিমন্ত্রিত থাকতো খাওয়ার জন্য, দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকতো এবং সাধারণ মানুষ দর্শন করতে পারতো সারাদিন। একদম ঢুকেই প্রথমে ওপরে সানাই বাদকরা বসে থাকতেন, ভিতরে গিয়ে নাট মন্দিরে কিছু মানুষ থাকতেন অতিথির মতন, এবং নাট মন্দিরের চারিদিকটা ছোট ছোট গুলগুলি করা আছে, এখনো দেখতে পাওয়া যায় জাফরির মতন। এগুলো আসলে রাজবাড়ি থেকে এসে রাজবাড়ির মহিলারা ওপরের বারান্দায় বসে বসে দেখতেন, সেই জন্য ব্যবস্থাটা করা ছিল। এবং মাঝের যে জায়গা, সেখানে কখনো যাত্রা, কখনো নাটক, কখনো কবিগান এইসব হতো নাট মন্দিরে। কখনো মহারাজ আসতেন, সেগুলো দেখতেন, দরিদ্র মানুষদেরকে কিছু উপহার দিতেন, এরকম হতো। এই দুটো যে রাজবংশের সময়ের দুর্গা এখন যেগুলো পূজিত হচ্ছে, তাদের মধ্যে এই দুটি সর্বপ্রাচীন বলা যায়। 1740-এর আশেপাশে এগুলো স্থাপিত হয়েছে। রেকর্ড নেই কিছু আমাদের কাছে যেটা আমরা তুলে ধরতে পারি যে এই তথ্য এই দিন থেকে শুরু হলো, তবে অনুমান করা হয় এবং প্রণয়চাঁদ বলেন যে সবই চিত্রসেনের সময় নিশ্চয় এগুলো শুরু হয়েছে। তিনি রাজা হলেন, এবার রাজার আধিপত্য দেখাবার জন্য তাকে দুর্গাপুজো করতে হলো, তিনি তো দুর্গাপুজো করলেন না, তার সময় সেগুলো শুরু হলো। যাই হোক, পরবর্তীকালে আমরা দেখতে পাই যে রাজবংশের সময়তে বর্ধমান শহরে কিন্তু আরো কিছু ব্যক্তিগত, মানে আমি যদি বর্ধমানের দুর্গাপুজোগুলোকে ভাগ করি আমরা, তাহলে দেখো 4 রকম পুজো আছে। একটা দুর্গাপুজো যে রাজার দ্বারা যেগুলো শুরু হয়েছে বা রাজ পরিবারের দ্বারা শুরু হয়েছে। দ্বিতীয় একটা স্তর আছে যেটা হচ্ছে ব্যক্তিগত অভিজাত পরিবারের পুজো, যেগুলো রাজবংশের সময়ে ছিল, মানে ভালো ভালো পরিবারগুলোর পুজো, যারা পুজো করতে পারত।
বনেদি এবং সম্ভ্রান্ত, বনেদি সম্ভ্রান্ত পরিবারে কয়েকটি পুজো ছিল বর্তমানে, অন্তত 10-12টা ছিল। তৃতীয় যেটা বলতে পারি আমরা সেটা হচ্ছে যে বারোয়ারি পুজো বর্ধমান শহরে, এবং চতুর্থ যেটা আমরা একটা ভাগ করতে পারি সেটা হচ্ছে থিমেটিক পুজো, থিমের পুজো যেটা শুরু হয়েছে এখন। রাজবংশের সময়তে এই দুটো তো পুজো হতোই। আর একটা রাজবংশের ভালো দুর্গা পুজো ছিল যেটা আজও চলছে, সেটা হচ্ছে যে ওই আমাদের সোনার কালীবাড়ির ভেতরে একটি দুর্গা পুজো হয়, এবং সেটা কিন্তু খুব ধুমধামের সাথে এখনো হয়। এটা রাজবংশের সময় শুরু হয়েছিল, রাজাদের দ্বারাই শুরু হয়েছিল। আর রাজবংশের সময় বেশ কয়েকটা ব্যক্তিগত বাড়ির পুজো ছিল, যেমন কাঞ্চননগরের দাস বাড়ির পুজো, কাঞ্চননগরের ঘোষ বাড়ির পুজো, বোরহাটের দেবেন্দ্র ভবনের পুজো, এরকম কয়েকটি 10-12টি। যেমন এদিকে খান্নাদের বাড়ির দুর্গা পুজোটা যেটা সোনাপুরির কাছে রয়েছে, এগুলো সব কিন্তু রাজবংশের সময়ের, এগুলো সবই 150, 200, 250 বছরের পুরনো। আমি প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল বলছি না, বইয়ের মধ্যে সবগুলো দেওয়া আছে। মোটামুটি এই রাজার আসার পর 1740-এর পরে পরে মানে সব ধীরে ধীরে ব্যক্তিগত পুজো, যারা একটু আর্থিকভাবে সম্পন্ন ছিল তারা শুরু করেছিল। কোনো কোনো পরিবার এমনও ছিল যে আর্থিকভাবে খুব সম্পন্ন ছিল না, কিন্তু স্বপ্নাদেশ পেয়ে শুরু করেছিল, এমনও ছিল। পুজো করতে তাদের খুবই কষ্ট হতো, কিন্তু তারা যেভাবে হোক করতো। এই বনেদি বাড়ির পুজোগুলো 8-10টা পুজো ছিল। যেমন দেবেন্দ্র ভবনের যে পুজোটা, ওটা এখনো পটে পুজো হয়, ওটা চিরদিনই পটে পুজো হয়, মূর্তির ব্যাপার নেই ওটার মধ্যে, এরকম ব্যাপার আছে। এইভাবে বর্ধমান শহরে 10-12টা পৈতৃক পুজো চালু ছিল রাজবংশের সময়। আচ্ছা, এবার যেটা জানতে চাইবো, আপনি যদি আপনার বয়স দিয়ে দেখি আর কি, মানে আপনার প্রথম দিকের যে পুজোগুলো দেখেছেন, এখন যে পুজোগুলো দেখছেন এই বয়সে এসে, কি কি পরিবর্তন চোখে পড়ে? আচ্ছা, সেটা বলার আগে আমি তো বারোয়ারি পুজোর সঙ্গে যুক্ত ছিলাম, পুজো দেখেছি ছোট থেকে বেশি। তো যেটা বলতে হবে সেটা হচ্ছে যে বর্ধমানে বারোয়ারি পুজো শুরু হলো কিভাবে। বর্ধমানে কিন্তু বারোয়ারি পুজোর যে রেকর্ড আমি যেটুকুনি খোঁজ খবর করে পেয়েছি, সেটা হচ্ছে যে বর্ধমানে কয়েকটি সরকারি পুজো হতো। যেমন বলি, আমাদের বর্ধমান যে জেলখানা রয়েছে, জেলখানা একটা খুব ভালো পুজো হতো। তেমনি উইল বাড়িতে একটা ভালো দুর্গা পুজো হতো। এরকম করে কয়েকটি সংস্থা, যেমন হিন্দু মিলন মন্দিরের পুজোটা হতো, এরকম কয়েকটি সংস্থাগত পুজো হতো। ঠিক বারোয়ারি বললে চলবে না, এগুলো এলাকা একটি সংস্থা থেকে উদ্যোগ নিয়ে অনেকজন মিলে করতো। ঠিক বারোয়ারি পুজো যদি বলি, আমি যেটুকুনি রেকর্ড নিজে খোঁজ খবর করে পেয়েছি, অনেক ক্ষেত্রেই অনেক দুর্গা পুজো আছে বারোয়ারি যারা অনেকটা বয়স বাড়িয়ে বলে, মানে ঠিক অতদিনের পুজো নয়। বেশিরভাগটাই রাজ আমলে ছিল কি, রাজার বাড়িতে পুজো হতো, সবাই হই হই করে যেত, সারা দুপুর খাওয়া দাওয়া করতো, ওখানে আনন্দ করতো, বাড়ি চলে আসতো। বারোয়ারি পুজোর তখন প্রয়োজন ছিল না। বারোয়ারি পুজো যেটুকু রেকর্ড আমার পাওয়া তথ্য অনুযায়ী সর্বপ্রাচীন যে পুজোগুলো, তার মধ্যে হচ্ছে শ্যামলাল সার্বজনীন, পাড়াপুকুর পূজা কমিটি, এগুলো কিন্তু বারোয়ারি হিসাবে মানে 12 জন বন্ধু মিলে শুরু করেছে এমন পুজো। যেমন পাড়াপুকুর পূজা কমিটির, যেমন বলি একটা বুঝিয়েই বলি, পাড়াপুকুর পূজা কমিটির কাগজে কলমে বয়স তুমি দেখবে 80 বছর প্লাস হয়ে গেছে, কিন্তু পূজা কমিটিটার বয়স 80 বছর। 80 বছর তার দুর্গা পুজো হচ্ছে না, ওরা প্রথম কালী পুজো করতো। ওদের দুর্গা পুজো শুরু হয়েছে 1956 সালে, ঠিক আছে, কিন্তু কালী পুজো তার থেকে 20 বছর আগে করতো। ঠিক এরকম অনেক পুজোই, মানে ধরো আমি বলছি আমার জায়গা, তুমি অভিজ্ঞতার কথা বললে, আমার খুব সৌভাগ্য যে আমি খুব ছোট বয়স থেকে দুর্গাপুজোর সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলাম। আমি তখন ক্লাস 8 কি 9 পড়ি, 1988 সাল। পাড়াপুকুরের পুজো কমিটির ঠিক পাশেই বাড়ি ছিল আমার। আমরা একদল ছেলে একসাথে, ওই তখন জুনিয়র ছেলে জয়েন করলাম দুর্গাপুজোর সঙ্গে, যে পুজো করব। তখন পুরো চাঁদায় পুজো হতো, কোনো বিজ্ঞাপনের কোনো গল্পই নেই, এবং দল বেঁধে বেঁধে এক একদিকে মানে সব জড়ো হতো একটা সময় দিনে, হয়তো সকাল 10টা বা বিকেল 5টা বলা হলো, তখন গোটা পাড়ায় 50-60টা ছেলে জড়ো হয়ে যেত। এবার 5 জন চলে গেল বিসি রোড, 5 জন চলে গেল বিবি ঘোষ রোড, 5 জন চলে গেল পাড়ায় তুলতে, আবার 5 জন চলে গেল জিটি রোডের এপারটা, জিটি রোডের ওপার আছে। এবং শুনলে অবাক হবে, আমার নিজের চাঁদা তোলার অভিজ্ঞতা তোমাকে বলছি। আমি বাদামতলার, যেখানে এখন রেড ক্রসের অফিস, প্রায় অতটা থেকে ধরে বিসি রোড ধরে রূপমহল সিনেমার পরে যে মার্কেটটা, বর্ধমান মার্কেট, ওইখান পর্যন্ত টানা
বর্ধমান মার্কেট থেকে বিবি ঘোষ রোড ধরে মেহেদিবাগানের মোড় পর্যন্ত সবথেকে অবাক হয়ে যাবে, যেখানে বাজাপতাপুরে পুজোটা হচ্ছে, আসলে এই পুজোটা যেখানে আগে হতো যে ঢিবিটার উপরে একটা চড়াম করা ছিল ডান দিকে দেখবে রোডের ধারে, ওইখানে চাঁদা দেখেছি বড়রা, মনে আছে এখন বড়দের সাথে, ওইখানে চাঁদা তোলা হতো। গুডস রোডে সেই যুগেতে 2,500 টাকা চাঁদা ছিল, মানে আজ থেকে 40 বছর আগে। তখন 2,500 টাকা মানে বিশাল, একটা স্কুল টিচারের দেড় মাসের মাইনে তখন 2,500 টাকা মানে। তা এই পরিমাণ গুডসেটে তো অনেক বিল্ডিং ছিল যেগুলো ভেঙে দিয়ে নতুন বিল্ডিং গুলো হয়েছে, ওখানে প্রচুর রেলের কর্মীরা থাকতো, তাদের পরিবারটা চাঁদা দিতে পারো। এবং গোটা গুডসের রোড ধরে চাঁদা তুলেছি, খালবিলে চাঁদা তুলেছি, বুঝলে। পরবর্তীকালে বাস্তবে এই পুজোটা থেকেই সরে গিয়ে খালবিলের দুর্গা পুজোটা শুরু হয়েছে এক সময়, মোড়ে যেটা হয়। আর পরবর্তীকালে বুড়ির বাগানে শুরু হয়েছে, তারপরে শুরু হয়েছে পরে দেখবে যেটা অভিযানের পেছনের গলিটা আর কি, মানে পিসি মিত্র, ওটা 25-30 বছর আগে শুরু হয়েছে। এইভাবে বোঝাতে চাইছে, একটা পুজোকে উদাহরণ দিই চোখের সামনে দেখে, যে চাঁদা জায়গাটা কমে যাচ্ছে আস্তে আস্তে, যেই পুজোটা শুরু হয়ে যাচ্ছে ওই জায়গায় পাড়া পুকুরের জায়গাটা বন্ধ হয়ে যাচ্ছে। এভাবে অন্য পাড়াগুলো হচ্ছে, মানে পাশাপাশি ছোট পুজো তৈরি হচ্ছে আর একটা, এমনকি ছোটটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। তুমি কদিন আগে দেখেছো সর্বনিম্ন সংঘ মোড়ে পুজোটা দেখতে যেত, এই 3 বছর আগে দুটো আলাদা হয়ে গেছে, ফলে তার এলাকা ভাগ হয়ে যায়। যখনই চাঁদা ভাগ হয়ে গেল পুজো, এলাকাটাও ভাগ হয়ে যায়, ফলে তাদের চাঁদা অঞ্চলটা কমে যায়। কিন্তু একটা সুবিধা হয়েছে, এটা হয়েছে 1995-96 পর থেকে, সেটা হচ্ছে বিজ্ঞাপন। মানে তার আগে বিজ্ঞাপন তো থাকবে না, কারণ টিভিতে তো রমরমা ছিল না তার আগের পর্যায়ে। হ্যাঁ, বিজ্ঞাপন বলতে ফ্লেক্স, এইসব বিজ্ঞাপনের কথা বলছি আমি। এবার বলি মজার কথাটা, যেহেতু একদম এই 90 দশকটা আমি ওতপ্রোত ভাবে পুজো করেছি, পার্বণ পূজা কমিটির বিভিন্ন সময় আমি মূল দায়িত্বে ছিলাম আর কি। এই 90 দশকে দীর্ঘদিন ক্যাশিয়ার ছিলাম, সুবিনির সেক্রেটারি ছিলাম, সম্পাদকের দায়িত্ব ছিলাম, মানে একদম মেন স্ট্রিমে ছিলাম আর কি। ফলে সেই সময় যখন চাঁদার উপর পুজো হয়, বিজ্ঞাপন সবেমাত্র ঢুকতে শুরু করছে, সেরকম সময়টাতে আমি পুজোটা করেছি। এবং চাঁদার উপর পুজো আমার মনে পড়ে খুব, যে আমরা তখন প্রায় 3 লাখ টাকা চাঁদা তুলতাম। মানে কি পরিমাণ 3 মাস যে পরিশ্রম করতে হতো, গায়ের রং এবং জামার রং বদলে যেত, এত রোদে ঘুরতে হতো। হ্যাঁ, এবং তখন তো 1.5 লাখ টাকা লাইটিং করতে হতো, তখন লাইটিং এর পুরো ব্যাপক ব্যাপার ছিল আমাদের ওখানে। এবং 3-4 লাইটম্যান একসাথে এসে লাইট করতো চন্দননগর থেকে, বিরাট ব্যাপার তখন। মানে আমাদের স্পন্দনের বিল্ডিং এ থাকার একবারে বিরাট ব্যবস্থা করা হতো। রঞ্জিত হিন্দু হোটেলে সকাল বিকাল প্রায় 50-60 জন করে খেত লাইটম্যান, এরকম একটা ব্যাপার ছিল। কাম্পিং গ্রাউন্ডের ভেতরেও লাইট করতাম, তা সেরকম একটা যুগ ছিল। এবং আমার একটা মজার গল্প বলি, আমাদের তখন সব থেকে বড় বিজ্ঞাপন প্রথম এলো বোরোলিন। বোরোলিন কি করতো, কালো কালো কাপড়ের উপরে ফ্লোরেসেন্ট হলুদ লেখা বড় বড় ব্যানার নিয়ে আসতো, আমাদের কিচ্ছু করতে হতো না। ওই জর্চলি গ্রামের বিল্ডিংটা আমরা চাবি খোলার ব্যবস্থা করে দিতাম মিউনিসিপ্যালিটি থেকে, ওখানে উপরে করে বেঁধে দিয়ে চলে যেত, আর খোলার সময় 2,000 টাকা দিয়ে যেত। ওইটা সব থেকে বড় বিজ্ঞাপন, 2,000 টাকা। তখন সব থেকে বড় পুজো পাড়াপুর পূজা কমিটি, তাদের সব থেকে বড় বিজ্ঞাপন 2,000 টাকা ওইটা আর কি। হ্যাঁ, এই সারদা ফটোটেক তখন 1,500 টাকা দিত, বিরাট বিজ্ঞাপন ওটা তখন আর কি সেই যুগে, এরকম ব্যাপার আর কি। তখন বিজ্ঞাপন 30-40 হাজার টাকা উঠলে, মানে সুভেনির এবং ওই ফ্লেক্স নিয়ে আমরা মনে করতাম যে বিশাল উঠেছে বছরে, এটা পুরো বাড়তি উঠেছে এরকম ব্যাপারটা। তো এরকম একটা যুগেতে পুজো করেছি। তারপর এই যে থিম বলছো তুমি, থিমটা একদম বলি, থিমটা শুরু হয়েছে 90 দশকে। আমার খুব মনে পড়ে, বোধহয় 90-91 সাল হবে, আমাদের পরে রুমমহল সিনেমার থিমটা করা হয়েছিল, রুমমহল সিনেমাটা করা হয়েছিল হলটাকে। তখন বর্তমানে একদম সোজাসুজি বলছি, নীলপুরে কোনো পুজো নেই। লাস্ট পুজো হচ্ছে বিরাটা পেরিয়ে ওই পুজোটা, বিরাটার গায়ে যেটা হয়, এটা হচ্ছে শেষ পুজো। অফিসার্স কলোনি বলতে না, বিরাটা যেটা ওই ভৌমিক ডেকোরেটরের সামনে যেটা হয়, বাঁদিকে পুলিশের পাশে যেটা হয়, ওটা হচ্ছে আমাদের দেখতে যাওয়া পুজো শেষ। ওর পরে কোনো পুজো নেই। আনন্দপল্লী মিলন সমিতি ছোট্ট একটা গ্যারেজ প্যান্ডেল করতো, গ্যারেজ প্যান্ডেল করে মানে কালী পুজো প্যান্ডেলের মতো গ্যারেজ প্যান্ডেল করতো, ওইটা আমরা দেখতে যেতাম না। ঠিক আছে, 1996 সালে লালটুসি সংঘ প্রথম বড় প্যান্ডেল করলো, ভৌমিক ডেকোরেটর কাজ করেছিল, প্রায় 1 লক্ষ দেশলাই কাটি দিয়ে ওরা একটা প্যান্ডেল করেছিল। খুব হিট হলো জিনিসটা, মানে এই থিম শুরু হলো। কিন্তু যদি বলি থিম, তাহলে শুরু করেছে কিন্তু লালটু প্রথম, থিম ধরে। আমাদের যেমন করতো কি, কোনোবার রাজভবনের মডেলে প্যান্ডেল, কোনোবার কিন্তু লাইটিং এতে বেশি ফোকাস দেওয়া হতো, মানে আমাদের বাজেটের 50% পাড়া পুকুরে লাইটিং এ দেওয়া হতো। তারপর প্যান্ডেলটাও, মানে এরকম বিতর্ক হতো মিটিং এর মধ্যে,
কেউ বলছে হয়তো শোন লাইটিংটা দেখতে আমাদের পাড়ায় আসে, লাইটিংটা ভালো করে করতে হবে। একজন বললো তাহলে একটা কাজ করো, লাইটিংটাই করো, প্যান্ডেল রাখতে হবে না। এরকম তর্ক, মানে প্যান্ডেল থাকবে না লাইট থাকবে, এই বিতর্ক একটা হয়েছে, মানে চেঞ্জ হচ্ছে যখন, সেই চেঞ্জটা পাড়াপুকুরের মধ্যে হচ্ছে। তা এইভাবে শুধু পাড়াপুকুর না, আলমগঞ্জ খুব ভালো লাইট করতো, তারপর লক্ষ্মীপুর ভালো লাইট করতো, সব লাইট থেকে আস্তে আস্তে প্যান্ডেলের দিকে যুক্ত শুরু করছে। যখনই লালটু করলো তার পরের বছরে পদ্মশ্রী সবুজ সংঘ 97 সাল, তার পরের বছর 98 কি 99 পদ্মশ্রী বড় করে পুজো করলো, তারপরে সরমিলন এলো। এইভাবে আস্তে আস্তে পুজোগুলো বর্ধমান শহরের মেইন যে জায়গাটা, মানে পাড়াপুকুর, তারপর নেতাজি সংঘ মানে রানীসাহের পাড় আর বুড়িবাগান, এইখানটা ক্ষেত্রটা বেশি ছিল। এছাড়া চিরদিন একটা ভালো পুজো হয়, সেটা আলমগঞ্জ 40 বছর আগে ভালো করতো, আজও করে, আর লক্ষ্মীপুর কিছুটা উঠেছিল। এই 5টা পুজোকে কেন্দ্র করে কিন্তু মানুষের একটা বর্ধমানের আকর্ষণ ছিল। সেই আকর্ষণটা পুরো টেনে আস্তে আস্তে পরপর 4টে পুজো হওয়াতে, এখন 5টা হয়ে গেছে। আবার 5টা পুজো পরপর নীলপুরের দিকে হওয়াতে পুরো মানুষের দর্শকটা ওইদিকে যেতে শুরু করলো, এবং ওরা সত্যি করেই খুব ভালো ভালো পুজো করতে শুরু করলো। এবং এখন তো আরো সুবিধা হয়েছে, ওইদিকে বড় বড় ফ্ল্যাট হচ্ছে, বড় বড় ফ্ল্যাট হয়, 100টা ফ্ল্যাট, রাস্তাঘাট না 100টা ফ্ল্যাটে যে চাঁদার বহর, সেটা একটা গোটা পাড়ায় উঠবে না। তাদের যে চাঁদার যে মানে চাঁদা দেওয়ার যে পরিমাণ, এবং ওই 100টা বাড়ি একসাথে একটা পাড়াতেও পাওয়া যাবে না। চাঁদা হয় 10,000 12,000 করে, পাড়ায় চাঁদা কি 100 টাকা 150 টাকা 200 টাকা এখন আছে। সেই চাঁদাটা যে সাপোর্টটা ওরা পাচ্ছে পরপর ফ্ল্যাট হওয়াতে 1 নম্বর। আর ওখানে প্রচুর পরিশ্রমী ছেলে এখনো আছে। পুরনো পাড়াগুলোতে না পুজো করার ছেলে আর নেই, খুব কমে গেছে। কারণ এখন কিছু মনে করবে না, ক্লাবে যাওয়ার ছেলেটাই কমে গেছে। বর্তমানে এত বড় একটা ROC ক্লাব রয়েছে, বর্তমানে সর্বপ্রাচীন ক্লাব, সেখানে তুমি দেখবে কোনো ছেলে যায় না। টিম গুলো খেলা হয়, মাঠে যখন যায় 2-1 দেখে দায়িত্ব নিয়ে, এরকম অবস্থা। আচ্ছা, এবার একটা কথা, যেটা পুজো এইভাবে বাড়ছে, থিম আসছে, জৌলুস বাড়ছে, অনেক পাড়ার জৌলুস আবার হারিয়েও যাচ্ছে নানা কারণে, যেগুলো কর্তা প্রসঙ্গে উঠে এলো। কিন্তু একটা জিনিস জানার, যে আগেকার যে সাবেকি পুজো, সাবেকি আমরা যেটা, এবং বর্তমানে যে থিম পুজো, মানে দুটোর মধ্যে যদি ভালো মন্দ বিচার করতে চাওয়া হয়, কোনটাকে ভালো বলবেন, কেন ভালো, বা কোনটাকে খারাপ বলবেন, কেন খারাপ? ব্যক্তিগতভাবে আমি আমার কথা বলি, আমি যদিও বড় পুজো করেছি নিজে, কিন্তু আমার মনে হয় ছোট পুজোতে খুব একটা আত্মিকতা থাকে। মানে পাড়ার দেখবে বুড়ো বুড়িরা বসে চেয়ারে গল্প করছে, সবাই পুষ্পাঞ্জলির সময় এসেছে, আড্ডা মারছে, নতুন পাঞ্জাবি পরে, এই জিনিসটা ছোট পুজোতে খুব থাকে, মানে পাড়ার পুজোতে। কিন্তু যখন সেটা থিম বিশাল ব্যাপার হয়ে যায়, খুব শুনতে খারাপ লাগলেও পাড়ার লোকও কার্ড দেখিয়ে ঢুকতে হয়, এই জায়গায় চলে যায়, এবং অনেক পাড়ার লোক ভয়ে নিজের প্যান্ডেলের দিকেই যায় না, যেখানে আবার আটকে দেবে, ফালতু মান সম্মান চলে যাবে। মানে গার্ড তো আমরা চেনানো হয়, মানে পাড়ার ছেলে ভলেন্টারি করে না এখন, এখন সিকিউরিটি ফোর্স রেখে দেয়, মানে বেসরকারি সিকিউরিটি গুলো, তারা তোমাকে চেনে না, পাড়ার লোক না বাইরের লোক, তারা তোমার আইডেন্টি কার্ড থেকে ঢুকতে দেবে, পাস থাকলে তবে ঢুকতে দেবে। ফলে সে তখন নিজের পাড়ার পুজোটা যেন একটা, মানে পাড়ার পুজোতে সে নিজে অতিথি হয়ে যায়। এই জিনিসটা আমার মনে হয়, সেদিক থেকে আমি চাই যে ছোট বেশ সুন্দর ঘরোয়া পুজো হচ্ছে, সবাই মিলে আড্ডা মারছে, পাড়ার লোকের একটা আনন্দ উৎফুল্ল, একদিন খিচুড়ি খাওয়া হলো সবাই মিলে, এইটা খুব ভালো বলে মনে হয়। পুজোর যে ভক্তি ব্যাপারটা, সেটাও কি ওই পুরোনো দিনে ভালো ছিল না, বা বেশি ছিল না, এখন এই থিমের না, এই সঙ্গে সঙ্গে বলি তোমাকে, কিন্তু ঘটনা এটা আর কি, সেই লোকটাই যে কিন্তু ঢুকতে পারছিল না ঠিক মতো, তুমি যেবারে তুমি ওই থিম থেকে সরে সাধারণ পুজো করবে, সেই লোকটাই তোমাকে বলবে আবার যে কি পুজো করেছিস আজে বাজে, ফালতু পুজো, লোকে আসছে না, কেউ না, মানে সে কিন্তু চাইছে লোক আসুক, আবার সে তোমাকে বলবে এই চাঁদা দিয়ে কি হবে, তোরা তো আজে বাজে পুজো করছে। তুমি হয়তো মজার কথা বলি, তুমি একটা পাহাড় সমুদ্র এইসব অ্যাকচুয়ালি ঝুলন, ওগুলো পুজো নয়, আমি পুজো করে বলছি, ওগুলো ওরকম করেছি আমি, তারপরেও বলছি, কারণ একটা পদ্ম ফুল ছিঁড়ে নিয়ে এসে রেখে দিলাম, একটা হাঁস নিয়ে এসে নামিয়ে দিলাম, এটা যদি ঝুলন হয়, এটা দুর্গা পুজো হয় না এটাতে। তো এই ঝুলন দেখার কিন্তু ভিড় হয়, কিন্তু একটা সুন্দর একটা মন্দিরের স্ট্রাকচার করবে, বলবে কি পুজো করেছিস, কিন্তু এর বাজেট অনেক বেশি, মন্দিরের স্ট্রাকচার করার খরচা অনেক বেশি, কিন্তু মানুষ বোঝে না, মানুষ বাজে এটা ভাবে বাজে পুজো, আর ওই ঝুলনটা ভালো পুজো, কারণ বিশাল ভিড় হয়েছে, ওই একটা ব্রিজের মতো করে দিয়েছে বাঁশ বেঁধে, ওইটার উপর দিয়ে যাওয়ার জন্য গাদা লোক লাইন দিচ্ছে, আর কিচ্ছু না, ঠিক আছে। তো এই ব্যাপারটা কিন্তু আছে, এটা আমি নিজে পুজোর সময় যুক্ত থাকার জন্য এইগুলো আমি মানে অনুভব করেছি, দেখেছি আর কি। আচ্ছা, এবার আমরা শেষ করব। আপনি যেহেতু বর্ধমানের একজন বিশিষ্ট, আপনার একটা মতামত আছে, জানতে চাইবো যে আগামী দিনে যদি মনে করেন আপনাকেই কোনো পুজোর দায়িত্ব আবার নতুন করে দেওয়া হয়, বা কোনোভাবে পুজোর দায়িত্ব আসে,
আপনার মতামত কি থাকবে যে কিভাবে আগামী দিনে পুজো হওয়া উচিত? পুজোর দায়িত্ব নেওয়ার মতন আর ক্ষমতা নেই, ওটা প্রচুর সময়ের ব্যাপার, বিরাট সময় দিতে হয়। মানে ফুল টাইমার ছিলাম এক সময়, 3 মাস অন্য কোনো কাজ করতাম না আর কি। সেই শারীরিক দক্ষতা, সেই পরিচিতির যে জাল আর কি, চারিদিকে যে পরিচিতিটা ছিল, আমি গেলেই কিছু লোক বিজ্ঞাপন দিত, টাকা দিত, এরকম ছিল একটা সময়। এখন সে লোকেরা চেনে না আমাকে, কারণ আমি 20 বছর আর এইসব পুজোর সঙ্গে যুক্ত নই সেভাবে। তাই আমাকে দায়িত্ব দিলে আমি হয়তো সেভাবে পারবো না, তবে যে দায়িত্ব নেবে আর কি, সেটা কিভাবে হতে পারে সেটা বলতে পারি। সেটা হচ্ছে যে পুজো মোটামুটি স্ট্যান্ডার্ডের হোক, লাইট, প্যান্ডেল, প্রতিমা, এই যে মূল 3টে, এবং পরিবেশ। এখন তো আরো কিছু রাখতে হয়, কারণ অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখতে হয়, বালি রাখতে হয়, এই পরিবেশটা ওপরও থিম হয়। যেহেতু আমি দীর্ঘদিন মানে 2004 সাল থেকে 2024 টানা 21 বছর আমি বিচারক হিসাবে বিভিন্ন পুজো মণ্ডপে গেছি, বিভিন্ন পত্রিকার হয়ে আর কি। গত বছরও গেছি, এবছর থেকে স্টপ করেছি, কারণ খুব গরম পড়ে, খুব কষ্ট হয়, নামা ওটা করে পা হাত ব্যথা হয়ে যায়, উঁচু গাড়ি থাকে তো, বয়স হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তাই সেটা বন্ধ করেছি। তো সেই সব দেখে মনে হয়েছে যে পুজো করলে এই যে বিষয়গুলো দেখা হয়, তার সবাই চায় কম্পিটিশনে ভালো হতে, এটা নর্মাল আর কি। তবে সেখানে যেন মানুষের অসুবিধা না হয়, যাতায়াত ইত্যাদিতে, সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, এটা 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে পুজো মোটামুটি স্ট্যান্ডার্ড হোক, পুজো বড় করতে গিয়ে যেন কোনো মানুষকে অসুবিধা না হয়, মানে চাঁদার জুলুম না করা হয়। এবং একইভাবে মানে যারা এলাকার মানুষ অনেক সময় চাঁদা নিয়ে তারা অকারণে ঝগড়া করে, এরকম আছে, সেটা না করা আর কি। এবং সবাই পাড়ার সমস্ত মানুষকে নিয়ে যদি পুজো করা যায়, সবাই একসাথে যদি আসে এক জায়গায়, এবং এই 4টে দিন সবাই মিলে আড্ডা মারা, একসাথে খিচুড়ি খাওয়া ইত্যাদি যদি হয়, তাদের মধ্যে একটা ভালো সামাজিক বন্ধন তৈরি হয়, এটা খুব প্রয়োজন। আর এখন তো রাজ্য সরকার যেহেতু একটা ভালো পরিমাণ অর্থ দিচ্ছে, অনেক পুজোই আছে যাদের কোনো অসুবিধাই হয় না, 1,10,000 টাকায় পুজো হয়ে যায়, এমন অনেক ছোট ছোট পুজো আছে, তাদের তো ভালোই সুবিধা হয়েছে, আর বড় পুজোগুলোর সাপোর্ট হয়েছে। তা সেদিক থেকে একটা সাধারণ মানুষের সাথে যাতে সুসম্পর্ক থাকে, মাঝে মাঝে দেখি চাঁদা নিয়ে কোনো কোনো জায়গায় খুব অশান্তি হচ্ছে, এগুলো যাতে না হয়। এগুলো করা তো উদ্দেশ্য নয়, পুজোটা তো সবাইকে নিয়ে করছি, যার সঙ্গে ঝগড়া করছি তারও পুজো, সেটা তাই পুজোর সময় তার সময়টা খারাপ করে দেওয়া বা আমার সময়টা খারাপ করা উচিত। মিলন এবং সুসম্পর্ক করার জায়গা, মানে আমি কারো বাড়ি চাঁদা চাইতে যে কাকিমা এসেছিলাম, আর সেও বসে মিষ্টি খাওয়াচ্ছে, এরকম সম্পর্কটা ছিল এক সময়, যা এসে খেয়ে যাওয়া কিন্তু আসিস নি, সেই সম্পর্কটা যেন থাকে। মানে চাঁদা তুলতে এসছে মানে যেন সেই এলাকার আমি খুব দাদা, আমি টাকা তুলতে এরকম ব্যাপারটা নয়, নিজের পাড়ারই ছেলে, সে পাড়ার ছেলে, কাকিমা জেঠিমার সঙ্গে সেই সম্পর্কটা যেন পুজোর আগে পরে একইভাবে বজায় থাকে। এবং সেই জেঠিমা যেন ছুটে আসে প্যান্ডেলে, যে ভাই পড়া পুজো, আমাদেরই পুজো, সবাই যেন মনে করে এটা আমার, সেই জায়গাতে জিনিসটাকে নিয়ে যেতে হবে আমাদের। খুব ভালো লাগলো কথা বললে, কথাগুলো শুনে। আরেকবার নমস্কার জানাই আপনাকে, নমস্কার জানাই আপনাদেরও। চ্যানেলকেও খুব ধন্যবাদ এই ধরনের আলোচনা করার জন্য। দুর্গাপুজোর মধ্যে আমরা আজকে বসেছি, চারিদিকে মানুষ ঠাকুর দেখে বেড়াচ্ছে, খুব ভালো লাগছে, রাস্তা খুবই ভিড়, মানুষের আগ্রহ খুব বেশি, মানুষ খুব আনন্দ করুক, এবং প্রতি বছর এইভাবে মানুষ শারদোৎসবে মেতে উঠুক, এইটাই কামনা রইল। সকলকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার। এতক্ষণ আমি সঙ্গে ছিলাম সুকান্ত প্রামাণিক।